এক্সাম অরবিটের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি তোমাদের সাথে আছি সৌমেন স্যার, যেখানে আমি আজকে টপ 20 কোশ্চেন করাবো অ্যানসিয়েন্ট হিস্ট্রি, যে প্রশ্নগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে বহুবার এসেছে এবং আপকামিং ডেতেও বিভিন্ন যে পরীক্ষা আছে, সেটা রাজ্য স্তরের পরীক্ষা হোক বা সেন্ট্রাল লেভেলের পরীক্ষাই হোক, সেখানে কিন্তু আসতে চলেছে। যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো অ্যানসিয়েন্ট হিস্ট্রির জন্য উপযুক্ত বলে আমার মনে হয়েছে, সেই কোশ্চেনের একটা ব্রাঞ্চ, অর্থাৎ আমি নিশ্চয়ই করাবো তোমাদের পরবর্তীকালে, কিন্তু এখন আপাতত 20 কোশ্চেনের একটা সেট, সেই 20 কোশ্চেনের একটা এমসিকিউ সেট, সেটা আমার সাথে তোমরাও প্র্যাকটিস করো। আর কোশ্চেনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। চলো আরেকটা জিনিস বলে দিই, যে এই যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেটা তো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তার পাশাপাশি ইউটিউবে তোমরা অনেক ভিড় তো দেখতে পাবে, কিন্তু সঠিক গাইডেন্স আমাদের কাছেই পাবে, যেখানে ম্যাথমেটিক্স পল্লব স্যার তোমাদের গাইড করবেন, আর জেনারেল অ্যাওয়ারনেসের ওপর আমি সৌমেন স্যার তোমাদের গাইড করতে চলেছি। চলো বেশি কথা না বলে আমরা আজকের সেশনটা শুরু করি। আজকের প্রথম কোশ্চেন কি আছে দেখো, যে হাতিগুম্ফা শিলালিপি কোন রাজার সম্পর্কে তথ্য জানায়, অর্থাৎ হাতিগুম্ফা শিলালিপি থেকে কোন রাজার তথ্য আমরা জানতে পারি। চারটে অপশান তোমাদের এখানে আছে, কলিঙ্গরাজ খারবেল, অশোক, হর্ষবর্ধন নাকি কনিষ্ক। চারটে অপশান দেওয়া আছে। তো এই প্রশ্নটা খুব ইজি একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে এসেছে অবশ্যই, এবং হাতিগুম্ফা শিলালিপির নাম বললেই তোমাদের কিন্তু মনে রাখা উচিত যে এটার কি উত্তর হওয়া উচিত। অফকোর্স উত্তরটা হবে কলিঙ্গরাজ খারবেল। তো কলিঙ্গরাজ খারবেল, তার সাথে কিন্তু হাতিগুম্ফা শিলালিপিটা যুক্ত আছে। অপশান এ এখানে রাইট অ্যান্সার হবে। বাকি অপশানগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। কেন আলোচনা করব না, বাকি অপশান থেকেও নানান প্রশ্ন আসতে পারে। তবে মনে রাখবে এই হাতিগুম্ফা শিলালিপি থেকেই কিন্তু কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল আর তার সামরিক অভিযান সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশান পেয়ে থাকি। চলো অশোক সম্পর্কে কিছু ইনফরমেশান আমরা জেনে নিই। তো সম্রাট অশোক সম্পর্কে যদি ইনফরমেশান জানাতে হয়, তোমরা জানো সম্রাট অশোক সম্পর্কে যেখানে তোমরা পাও হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। জানো যে কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের জীবনে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ, তাই না? তো চলো তাহলে আমরা কি বললাম, তাহলে সম্রাট অশোক তো কলিঙ্গ যুদ্ধের সঙ্গে যুক্ত, তার পাশাপাশি সব মনীষে প্রজামম, সেটাও তার একটা ডায়লগ, এটাও একটা বিষয়। আচ্ছা বাকি ধরলো হর্ষবর্ধন। হর্ষবর্ধন কোথাকারে না, হর্ষবর্ধন হচ্ছে পুষ্যভূতি বংশের রাজা, পুষ্যভূতি, তাই তো। তো পুষ্যভূতি বংশের রাজা হচ্ছে হর্ষবর্ধন, পুষ্যভূতি বংশের রাজা হচ্ছে হর্ষবর্ধন। তো এখানে তোমার পুষ্যভূতি বংশের রাজা যদি হর্ষবর্ধন, তো সেখানে তাছাড়াও হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। আর কনিষ্ক সম্পর্কে সামান্য ইনফরমেশন দিয়ে দিই, যে নাগার্জুন, চড়কের মতো বিখ্যাত স্কলাররা কনিষ্কের রাজসভা অলঙ্কিত করেছেন। তার পাশাপাশি কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া, শকাব্দ চালু হয়েছিল 78 খ্রিস্টাব্দ থেকে। বাকি ইনফরমেশন আমি দিয়ে দিলাম। তাহলে উত্তর এখানে কি হবে, উত্তর অপশান এ এই প্রশ্নের ক্ষেত্রে। চলো আমরা আজকের 2 নম্বর প্রশ্নে আসি। 2 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ভোটিভ ইনস্ক্রিপশন। ভোটিভ ইনস্ক্রিপশন বলতে কি বোঝায়? চারটে অপশান ভালো করে পড়ো, চারটে অপশান। সতীদাহের মতো নারীদের দুর্দশার রেকর্ড, নাকি ধর্মীয় প্রতিষ্ঠানকে দেওয়া উপহার বা দান। 3 নম্বর অপশান দেখো রাজকীয় আদেশ বা রাজাদের সিদ্ধান্ত, নাকি 4 নম্বর অপশান রাজাদের অভিষেক অনুষ্ঠানের সময় করা যজ্ঞের বিবরণ। তো এই চারটে অপশানের মধ্যে তোমাকে বলছে ভোটিভ ইনস্ক্রিপশন বলতে কি বোঝায়। ক্লিয়ার? দেখো আমি একটা ক্লু দিচ্ছি, তোমরা কিন্তু উত্তরটা করে ফেলবে। যারা যারা করে ফেলেছো তারা তো ভালো, কিন্তু যারা করতে পারো না একটা ক্লু দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো প্রাচীনকালে কোনো যখন ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় বা দেবতাকে উৎসর্গীকৃত কোনো বস্তু বা স্থানে খোদাই করা লিপি, যা কোনো বিশেষ মানত বা প্রার্থনা পূরণের উদ্দেশ্য তৈরি করা হতো, সেটাই হচ্ছে দান সংক্রান্ত একটা বিষয়, এবং সেটা গিফট সংক্রান্ত একটা বিষয়। তার মানে এগুলো, এই যে বিষয়টা আমি বললাম, কোনো উপাসনালয় বা কোনো দেবতাকে উৎসর্গীকৃত করে কোনো রকম মানত পূরণ হয়েছে বা প্রার্থনা পূরণ হয়েছে, এরকম কোনো কিছু জিনিস, সেগুলো কোথায় খোদাই করা থাকবে? সেগুলো নিশ্চয়ই পাথর, ধাতু বা ভাস্কর্যের গায়ে খোদাই করা থাকবে। তো এই যে বিষয়টা ধর্মীয় প্রতিষ্ঠান, তার সঙ্গে দান বা উপহার, এটাই হচ্ছে ভোটিভ ইনস্ক্রিপশন। মানে ভোটিভ ইনস্ক্রিপশনের এটা একটা বিশাল বৈশিষ্ট্য, বিশেষ একটা বৈশিষ্ট্য। তাহলে উত্তর তোমাদের এখানে অপশান অনুযায়ী কি হওয়া উচিত? উত্তর হচ্ছে অপশান অনুযায়ী, উত্তর অপশান অনুযায়ী তোমার হওয়া উচিত, দেখো উত্তর অপশান অনুযায়ী হবে অপশান বি রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে উত্তর এখানে একটাই মিলছে, অপশান বি। আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের 3 নম্বর কোশ্চেনটা চলে আসি। 3 নম্বর কোশ্চেনটা বলছে প্রয়াগ প্রশস্তি। প্রয়াগ প্রশস্তি কার সামরিক অভিযান সম্পর্কে বর্ণনা করে? চারটে অপশান, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি কুমারগুপ্ত। চারটি অপশান দেওয়া আছে প্রয়াগ প্রশস্তি। আমি একটা ক্লু দিই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। প্রয়াগ প্রশস্তির অপর নাম হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এলাহাবাদ প্রশস্তি যখনই আমি বলবো, তাহলে উত্তর এখানে কি হবে? অবভিয়াসলি সমুদ্রগুপ্ত। তো সমুদ্রগুপ্তের হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, সেটাই হচ্ছে প্রয়াগ প্রশস্তি। সেখান থেকে আমরা সমুদ্রগুপ্তের যে সামরিক অভিযান বা দিগ্বিজয়ের কাহিনী, সেসবগুলো জানতে পারি। তাছাড়া সমুদ্রগুপ্তকে আমরা বলে থাকি ভারতের নেপোলিয়ান বলে থাকি না? ভারতের নেপোলিয়ান, নেপোলিয়ান অফ ইন্ডিয়া আমরা বলে থাকি, নেপোলিয়ান।
বলে থাকি তো। তো সেইটাই হচ্ছে তোমার এখানে উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত, অপশন বি এখানে রাইট অ্যান্সার। এবার বাকি যদি অপশানগুলোর দিকে আমরা তাকাই, বাকি অপশানগুলো দেখো। প্রথম চন্দ্রগুপ্তকে কী বলা হচ্ছে? প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে যদি কিছু বলতে চাই তাহলে হবে প্রথম চন্দ্রগুপ্ত যিনি গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা, বা তার উপাধি ছিল মহারাজাধিরাজ, গুপ্তাব্দ চালু, এই বিষয়টা প্রথম চন্দ্রগুপ্তের সঙ্গে জড়িত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বললে আমরা কি দেখতে পাবো না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত হচ্ছে সকারি উপাধি পাবো, আমরা পাবো না সকারি টাইটেল, সরকারি টাইটেল পাবো, বিক্রমাদিত্য টাইটেল পাবো দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তাছাড়া নবরত্ন সভার আমরা উল্লেখ পাই, ফাহিয়েন এসেছিলেন তার সময়, এইগুলো আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে ইনফরমেশন জানতে পারি। যদি কুমারগুপ্তর কথা বলি তাহলে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় আছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিন্তু এই হচ্ছে কুমারগুপ্ত, মানে প্রতিষ্ঠাতা কুমারগুপ্ত, অর্থাৎ কুমারগুপ্তের সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, তো নালন্দা হচ্ছে কুমারগুপ্তের সময়। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? উত্তর হচ্ছে এখানে বি হবে, সমুদ্রগুপ্ত, মানে প্রয়াগ প্রশস্তির সঙ্গে জড়িত। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো আজকে 4 নম্বর কোশ্চেনটা একটু দেখে নিই। 4 নম্বর কোশ্চেন বলছে গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? এটা তো খুবই ইজি কোশ্চেন, খুব পরিচিত একটা কোশ্চেন, যেগুলো বারবার পরীক্ষায় এসেছে। তো 4টে অপশান, তোমরা আশা করি অপশানটা পড়ে নিয়েছো। এবার দেখো উত্তরটা কি হবে, যে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ কোথায় করেছিলেন। তো 4টে অপশানের মধ্যে 4টে অপশান নিয়ে আলোচনা করব, অবশ্যই আলোচনা করব। তো নির্বাণ লাভ যিনি এখানে করেছিলেন তিনি হচ্ছেন অপশান ডি, যেটা হবে বোধগয়া, অর্থাৎ বোধগয়াতে তিনি হচ্ছে নির্বাণ লাভ করেছিলেন। অপশান ডি এখানে রাইট অ্যান্সার। এবার যদি পাশাপাশি আমরা লুম্বিনীর কথা বলি, লুম্বিনী যেটা প্রথম অপশানে আছে, তাহলে লুম্বিনী জানো যে নেপালের যে নেপালে অবস্থিত এই লুম্বিনী উদ্যান, তো সেখানে গৌতম বুদ্ধের হচ্ছে জন্মস্থান, হচ্ছে লুম্বিনী উদ্যান। এবার আচ্ছা সারনাথে কি করেছিলেন না, ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। আচ্ছা, এবার যদি কুশীনগরের কথায় আসি, কুশীনগর যেখানে হচ্ছে কি বলো গৌতম বুদ্ধের মৃত্যু, মানে মহাপরিনির্বাণ, তো সেইটা হচ্ছে কুশীনগরে। ক্লিয়ার? তাহলে 4টে অপশানই আলোচনা করে দিলাম, কোন কোন স্থান কোন কোন উদ্দেশ্যে গৌতম বুদ্ধের সঙ্গে কানেক্টেড, তো সেটাও আমি জানিয়ে দিলাম। অপশান ডি এখানে রাইট অ্যান্সার হবে। চলো আজকের 5 নম্বর কোশ্চেন চলে আসি। 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, বুদ্ধচরিতের রচয়িতাকে বা বুদ্ধচরিতের লেখককে? খুব ইম্পর্টেন্ট, পরিচিত একটা কোশ্চেন বুদ্ধচরিত, কিন্তু পরীক্ষার হলে কি হয় অনেক সময় এই সোজা কোশ্চেনগুলো বা সহজ মনে হলেও যে কোশ্চেনগুলো বাড়িতে বসে, সেটা কিন্তু পরীক্ষার হলে অনেক সময় তোমাদের মধ্যে কনফিউশন তৈরি করে, তাই না? চলো 5 নম্বর কোশ্চেনটা দেখি, যে বুদ্ধচরিতের রচয়িতা কে? এখানে বুদ্ধ ঘোষ, অশ্ব ঘোষ, নাগার্জুন নাকি পাণিনি? সকলেই জানো যে বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত। সেই বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্ব ঘোষ, যে অশ্ব ঘোষ কিন্তু কনিষ্কের সমসাময়িক ছিলেন। কার সমসাময়িক? এটাও মনে রাখতে হবে যে কনিষ্কের সমসাময়িক ছিলেন এই অশ্ব ঘোষ। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশনগুলো দেখো। বুদ্ধ ঘোষ, তো অ্যাজ সাচ বুদ্ধ ঘোষ সম্পর্কে কোনো ইনফরমেশন আমার সেভাবে কিছু দেওয়ার নেই। দেখো নাগার্জুন যদি বলি, নাগার্জুনকে বলা হয় ভারতের কি বলতো আইনস্টাইন, নাগার্জুনকে বলা হয় আইনস্টাইন, মানে ভারতের আইনস্টাইন বলা হয়। এটা জানো তোমরা যে ভারতের আইনস্টাইন বলা হয়, ভারতের আইনস্টাইন বলা হয় নাগার্জুনকে। তাছাড়া নাগার্জুন মাধ্যমিক বা শূন্যবাদ যে দর্শন তারও জনক। আর পাণিনির লেখা একটা যে ব্যাকরণ বই, যে সংস্কৃত ব্যাকরণ বই পাণিনির লেখা, তার নাম কি বলতো? তার নাম আছে অষ্টাধ্যায়ী, তার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী। এটা একটা হচ্ছে সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশান বি এখানে রাইট অ্যান্সার। চলো আজকের 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। 6 নম্বর কোশ্চেন বলছে ভারতের কোন নদী উপত্যকায় প্রথম মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছিল? কোন নদী উপত্যকায়? খুব ভালো কোশ্চেন। গঙ্গা উপত্যকা, যমুনা উপত্যকা, নর্মদা উপত্যকা নাকি তাপ্তি উপত্যকা? খুব ভালো কোশ্চেন এটা। তো কোথায় মানুষের জীবাশ্ম পাওয়া গিয়েছিল প্রথমবার? তো এখানে উত্তর যেটা হবে, খুব ভালো প্রশ্নের এটা উত্তর কি হবে বলো তো? তোমরা অনেকেই হয়তো করেছো, ঠিকই আছে, বাট তোমরা যেটা করছো সেটা হচ্ছে, যদি ভুল হয় একটু মিলিয়ে নেবে। তো অপশান হচ্ছে সি রাইট অ্যান্সার, অর্থাৎ নর্মদা উপত্যকায়। তো নর্মদা উপত্যকাতে মানুষের প্রথম জীবাশ্ম পাওয়া গেছিল। তবে সেই জন্য এই জীবাশ্মটাকে নর্মদা হিউম্যানও বলা হয় অনেক সময়। ঠিক আছে, এই যে জীবাশ্মটা প্রথম পাওয়া গেছিল তাকে আমরা আমি লিখে দিচ্ছি নর্মদা হিউম্যানও বলা হয়ে থাকে অনেক সময়। ক্লিয়ার? আচ্ছা, কেন না বলা হয়ে থাকে যে মানব সদৃশ্য প্রাণীর নাকি আংশিক মাথার খুলি পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে গবেষণা করে জানা গেছে যে জীবাশ্মটি বা যে ফসিলটি পাওয়া গিয়েছিল সেটা অ্যাকচুয়ালি একজন নারীর ফসিল ছিল বলে অনুমান করা হচ্ছে, গবেষণায় সেটাই অনুমান করা হয়। তাহলে পাওয়া গেছিল কোথায়? না নর্মদা ভ্যালি বা নর্মদা উপত্যকায়। এবার বাকি যে অপশানগুলো রয়েছে, গঙ্গা উপত্যকা, যমুনা উপত্যকা, তাপ্তি উপত্যকা, অবভিয়াসলি এগুলো হচ্ছে না। তাহলে উত্তর এখানে অপশান সি রাইট অ্যান্সার। চলো আজকের 7 নম্বর কোয়েশ্চেনটায় আসি। 7 নম্বর কোয়েশ্চেন দেখো, যে চীনা পরিব্রাজক হিউয়েন সাং
কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? তো হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? চারটে অপশান, সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন নাকি কুলোতুঙ্গ, কার সময় এসেছিলেন? তো দেখো হিউয়েন সাং কার সময় ভারতবর্ষে এসেছিলেন, এই প্রশ্নটা অনেকবার এসেছে, তো ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। তো হিউয়েন সাং এসেছিলেন ভারতে, সেটা হচ্ছে হর্ষবর্ধনের সময়। তাহলে উত্তর এখানে কি হবে? উত্তর হচ্ছে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার বাকি দেখো সমুদ্রগুপ্ত, তো সমুদ্রগুপ্তকে আমি বলেছিলাম ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্ত শতযুদ্ধের নায়ক, তার এটাও একটা টাইটেল। এছাড়া সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হরিসেন, তার লেখা হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, সেটা তো আমি আগেও বললাম একবার আলোচনা করে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর অপশানে যেটা আছে সম্রাট অশোক। সম্রাট অশোক তো মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা, সব মনীষে প্রজামম, কলিঙ্গ যুদ্ধ তার সাথে জড়িত আছে। আচ্ছা, হর্ষবর্ধনের সময় আসা যে হিউয়েন সাং, তার লেখা যে বইটার নাম, তার নাম হচ্ছে, এই যে হিউয়েন সাংয়ের আমরা ছবি এখানে দিয়ে দিয়েছি দেখো, হিউয়েন সাংয়ের ছবি। তো তার লেখা যে বইটার নাম আছে সেটা কিন্তু তোমরা পড়বে, বইটার নাম হচ্ছে ইউ সি ইউ সিইউ কি। হর্ষবর্ধনে মানে হিউয়েন সাংয়ে হর্ষবর্ধন যেটা হর্ষবর্ধনের সময় যে হিউয়েন সাং এসেছিলেন, তার যে ভ্রমণ কাহিনী লেখা, তার নাম হচ্ছে সিইউ কি। ঠিক আছে, সিইউ কি তার বইয়ে লেখা। আচ্ছা, আর হচ্ছে কুলোতুঙ্গ। কুলোতুঙ্গর আমরা পাবো, ইনি কে ছিলেন না, ইনি ছিলেন যে চোল সাম্রাজ্য যে ছিল, চোল সাম্রাজ্য, সেই চোল সাম্রাজ্যের কিন্তু বা চোল বংশের শক্তিশালী রাজা ছিলেন কুলোতুঙ্গ। শক্তিশালী একজন রাজা ছিলেন কুলোতুঙ্গ। ক্লিয়ার? তো সব কটা অপশান আমি আলোচনা করে দিলাম। তো হর্ষবর্ধনের সময় আসা হচ্ছে হিউয়েন সাং, যার লেখা বইটার নাম হচ্ছে সিইউ কি। ক্লিয়ার? চলো আজকের 8 নম্বর কোয়েশ্চেনটায় চলে আসি। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, তো এটা কাকে বলা হয়? চারটে অপশান দেখো, আলেকজান্ডার কানিংহাম, গর্ডন চাইল্ড, আচ্ছা মর্টিমার হুইলার নাকি জন মার্শাল। ক্লিয়ার? তো ভারতের প্রত্নতত্ত্বের যাকে জনক বলা হয়, এর উত্তরটা কী হবে বলো, চেষ্টা করো তোমরা অবশ্যই। তাহলে অপশান হচ্ছে এ, অর্থাৎ আলেকজান্ডার কানিংহাম, যাকেই বলা হচ্ছে ভারতের প্রত্নতত্ত্বের জনক। এবং 1861 সালে সেই জন্যই ইনি ছিলেন কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর্কিওলজিক্যাল যে সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়েছিলেন, ইনি ছিলেন প্রথম ডাইরেক্টর জেনারেল। দেখো আমি এখানে ছবিও দিয়ে দিয়েছি, দ্য ওয়ার্ল্ড অফ ইন্ডিয়াস ফার্স্ট আর্কিওলজিস্ট। 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এস্টাবলিশড হয়, যার প্রথম ডিজি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল হিসাবে ছিলেন এই আলেকজান্ডার কানিংহাম। ক্লিয়ার? আচ্ছা, জন মার্শাল, এটাও তোমরা ইতিহাসে হয়তো নাম শুনে থাকবে জন মার্শালের। কেন নাম শুনে থাকবে? যে আমরা সকলেই জানি যে 1921 বা 1922, যেখানে আমরা সিন্ধু সভ্যতার আবিষ্কারের দেখেছিলাম, হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার হয়েছিল। তো অ্যাকচুয়ালি জন মার্শাল স্যারের কিন্তু নির্দেশনায় এই সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়েছিল, অর্থাৎ সিন্ধু সভ্যতা আবিষ্কারের পিছনে এই মানুষটারও যথেষ্ট গুরুত্ব রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, গর্ডন চাইল্ড যদি বি অপশানে দেখি, তো তিনি ছিলেন একজন প্রত্নতাত্ত্বিক, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ছিলেন। আর মার্টিমার হুইলার, যিনি হরপ্পা আর মহেঞ্জোদারোর খনন কার্যে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রবর্তন করেছিলেন, মার্টিমার হুইলার। চলো অপশান তাহলে কি হবে? এ এখানে রাইট অ্যান্সার। চলো আজকের 9 নম্বর কোয়েশ্চেন কি বলছে একটু দেখে নিই। 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো, মানুষের ব্যবহৃত প্রথম শস্য কী ছিল? সেটা গম, যব, ধান নাকি জোয়ার? তো কোনটা মানুষের ব্যবহৃত প্রথম শস্য ছিল? তো এই প্রশ্নের উত্তর কি হবে না, এই প্রশ্নের রাইট যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ জব। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষের ব্যবহৃত প্রথম শস্য ছিল জব। যদিও গম চাষের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু প্রায় প্রায় তুমি যদি ধরো 10,000, তোমার যদি ধরো যে 10,000 থেকে মোটামুটি 12,000 বছর আগে, 10,000 থেকে মোটামুটি তুমি ধরে নাও যে 12,000 বছর আগে, এই সময়কালে তুমি মোটামুটি দক্ষিণ পূর্ব যে তুরস্কের অঞ্চলে প্রথম যে শস্যটা পাওয়া গেছিলো সেটা হচ্ছে জব। যদিও আমি বললাম যে ধানের চাষের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু এখানে রাইট অ্যান্সার তুমি করবে কিন্তু জব, রাইট অ্যান্সার জবই হবে। কিন্তু কোনো কোনো জায়গায় তুমি গমও দেখতে পাবে, বাট অ্যাকচুয়াল রাইট অ্যান্সার কিন্তু জব বা বার্লি হওয়া উচিত। ক্লিয়ার? চলো অপশান সি এখানে রাইট অ্যান্সার। আজকে 10 নম্বর কোয়েশ্চেন, যদি কোয়েশ্চেনগুলো তোমাদের ভালো লাগে এবং তোমাদের কাজে লাগবে বলে মনে হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং এটাকে শেয়ার করে দাও। এরকম আরও ক্লাস তোমরা অবশ্যই পেতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এবং ম্যাথের ওপর। ক্লিয়ার? চলো 10 নম্বর কোয়েশ্চেন, আইহোল প্রশস্তি কে রচনা করেছিলেন? কৌটিল্য, রবিকীর্তি, হরিসেন নাকি নয়নিকা? তাই তো আইহোল প্রশস্তির সঙ্গে তোমরা একটা জিনিস মাথায় রাখবে সবসময়, যে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী, কারণ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন হচ্ছে রবিকীর্তি। তো এখানে তাহলে উত্তরটা তো পরিষ্কার আমি বলে দিলাম ইনডাইরেক্টলি, তাহলে উত্তর কী হবে? রবিকীর্তি। অফকোর্স রবিকীর্তি উত্তর হবে এখানে। তো
দেখো অপশান বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা বাকি দেখো, বাকি যদি আমি অন্য অপশানগুলো দেখি, কৌটিল্য, কৌটিল্যর নাম আমরা কোথায় পাবো না, কৌটিল্য হচ্ছে যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল, মৌর্য সাম্রাজ্যে যে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে কৌটিল্য, যার লেখা বইটার নাম কি বলতো, যার লেখা বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র, অর্থশাস্ত্র, যার লেখা বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র কৌটিল্যের। আচ্ছা হরিসেনকে কোথায় পাবো না, হরিসেনকে পাবে যে সমুদ্রগুপ্তের যিনি সভাকবি ছিলেন হরিসেন, যার লেখা এলাহাবাদ প্রশস্তি, এটা পাবে। আর রানী নয়নিকা এর কথা পাবে কোথায় না সাতবাহন বংশে, যেখানে প্রথম সাতকর্ণীর যে কৃতিত্ব তার বর্ণনা লিখেছিলেন রানী নয়নিকা সাতবাহন বংশে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশান বি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকের 10 নম্বর থেকে আমরা 11 নম্বরের দিকে যাব এবং 11 নম্বরে আমরা দেখব কি কোশ্চেন আছে না, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি, লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা নাকি তামা, কোনটা? খুব ভালো করে দেখবে কোশ্চেনটা, উত্তর যারা করবে তামা অর্থাৎ অপশান ডি তারা একদম ঠিক করবে, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল তামা। ক্লিয়ার? আচ্ছা প্রস্তর যুগের পর মানুষ এই ধাতুর ব্যবহারই প্রথম শেখে, তাই আমরা বলি না যে তাম্র প্রস্তর যুগ, এই কথাটা বলে থাকি তো, তাম্র প্রস্তর যুগ, তাম্র তাম্র প্রস্তর যুগ এই কথাটা বলে থাকি, তাম্র প্রস্তর যুগ। তো সেই জন্য প্রস্তর যুগের পরে সেটা হবে কি, উত্তর হবে এখানে তামা ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার বাকিগুলো দেখো হবে না কেন না, লোহা, লোহার যে ব্যবহার সেটা অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতায় কিন্তু অজানা ছিল, যেটা বৈদিক যুগে শুরু হয়েছিল লোহার, লোহা এবং ঘোড়া দুটোর ব্যবহার সিন্ধু সভ্যতায় অজানা ছিল। ক্লিয়ার? তো সেই জন্য লোহার ব্যবহারটা পরবর্তীকালে বৈদিক যুগ থেকে শুরু হয়েছিল। তাহলে উত্তর এখানে কি হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো আজকের 12 নম্বর কোশ্চেনে চলে আসি। 12 নম্বর কোশ্চেন হচ্ছে মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন। তাহলে উত্তর এখানে কি হবে বলো তো না, উত্তর এখানে দেখো প্রথম দুটো অপশন এমনিই হবে না, তোমরা জানো দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতার সঙ্গে জড়িত, হরপ্পা মহেঞ্জোদারোর সঙ্গে জড়িত। তাহলে বাকি রইল সি আর ডি অপশন, তাহলে সি আর ডি এর মধ্যে উত্তর হবে, হ্যাঁ ঠিক বলেছো, অপশন সি এখানে রাইট অ্যান্সার। জা ফ্রান্সোয়াজ জারিজ, যিনি যিনি 1974 সালে, কবে আবিষ্কার হয় সেটাও দেখাও, 1974। তো 1974 সালে পাকিস্তানের বালুচিস্তান, সেইখানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার মেহেরগড় সভ্যতার অস্তিত্ব পাওয়া যায় বা আবিষ্কার হয়। ক্লিয়ার? তাহলে উত্তর সি হবে। আর ননীগোপাল মজুমদার এনার নামও পাবে, ইনিও সিন্ধু সভ্যতার একটা সাইট, যেটা হচ্ছে চান হুদাড়ো, সিন্ধু সভ্যতার যে সাইটটা সেটা হচ্ছে চান হুদাড়ো, চান হুদাড়ো এই সাইটটা কিন্তু এই ননীগোপাল মজুমদার আবিষ্কার করেছিলেন। ক্লিয়ার? তো অপশান এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 13 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 13 নম্বর কোশ্চেন হচ্ছে আলেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন অর্থাৎ 326 খ্রিস্টপূর্বাব্দে, তখন মগধের সিংহাসনে কোন রাজত্ব বা কোন রাজার রাজত্ব ছিল, এইটাই হচ্ছে প্রশ্ন। তো দেখো চারটে অপশান, মৌর্য বংশ, নন্দ বংশ, হর্ষঙ্ক বংশ নাকি শিশুনাগ বংশ। দেখো প্রত্যেকটা বংশের প্রত্যেকটা শাসক কিন্তু ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের সিংহাসনে তখন কে বসেছিলেন, এটাই তোমাদের প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর কি হবে না, স্পেসিফিক্যালি যদি বলি ধননন্দ, তাহলে ধননন্দ যখন বলবো তাহলে উত্তর অপশান বি হবে, নিশ্চয়ই নন্দ বংশ। তাহলে আলেকজান্ডারের ভারত আক্রমণকালে ধননন্দ তখন মগধের সিংহাসনে ছিলেন, তাহলে উত্তর হচ্ছে নন্দ বংশ। ক্লিয়ার? আচ্ছা কিন্তু দেখো অ্যাকচুয়ালি আলেকজান্ডার ধননন্দের যে বিশাল সেনাবাহিনীর কথা শুনে আলেকজান্ডার কিন্তু সৈন্যরা পুরোপুরি অগ্রসর হতে অস্বীকার করে, এবং বলা যেতে পারে অগ্রসর হতে অস্বীকারই করেছিলেন তারা। তাহলে উত্তর হচ্ছে ধননন্দ, এখানে ধননন্দ মানে নন্দবংশ এখানে অনুযায়ী। আচ্ছা দেখো এবার বাকি দেখো মৌর্য সাম্রাজ্য, তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অবভিয়াসলি চন্দ্রগুপ্ত মৌর্য, জানো। হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, এবং শিশুনাগ বংশ হচ্ছে শিশুনাগ দ্বারাই প্রতিষ্ঠিত হয় শিশুনাগ বংশ। তো এই যে অপশানগুলো রয়েছে, অপশানগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস আলোচনা করে দিলাম, হর্ষঙ্ক বংশের পরে শিশুনাগ বংশ আসে। তো অপশান এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আজকে 14 নম্বর কোশ্চেনে আসি। 14 নম্বর কোশ্চেন হচ্ছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। ক্লিয়ার? তো চারটে অপশান দেখো, তো শ্রেষ্ঠ রাজা যদি বলে সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিল কে, তাহলে তোমরা দেখো, এটা তোমরা একটু চেষ্টা করো অবশ্যই। তো সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা হবে কিন্তু সেক্ষেত্রে গৌতমীপুত্র সাতকর্ণী, অর্থাৎ অপশান তোমার এখানে সি রাইট অ্যান্সার হবে, গৌতমীপুত্র সাতকর্ণী। দেখো সিমুক ইনি হচ্ছেন কি না, ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিমুক। ক্লিয়ার? আচ্ছা প্রথম সাতকর্ণী ইনিও একজন উল্লেখযোগ্য রাজা ছিলেন। তো এনার যে কীর্তি কাহিনী লিখেছিলেন রানী নয়নিকা, যিনি লিখেছিলেন এনার কীর্তি কাহিনী, এবং যিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ক্লিয়ার? আচ্ছা এবং যজ্ঞশ্রী সাতকর্ণীকে যদি বলি, যজ্ঞশ্রী সাতকর্ণী ইনি সাতবাহন বংশের শেষ শক্তিশালী রাজা, মানে যজ্ঞশ্রী সাতকর্ণী হচ্ছেন শেষ শক্তিশালী রাজা ছিলেন, শক্তিশালী রাজা ছিলেন, হ্যাঁ শক্তিশালী রাজা।
ক্লিয়ার? তো যজ্ঞশ্রী সাতকর্ণী। তাহলে বাকি অপশানগুলো আলোচনা করে দিলাম। সিমুখ হচ্ছে প্রতিষ্ঠাতা। চলো আজকের 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। 15 নম্বর কোশ্চেন হচ্ছে বলছে যে কোন রাজবংশের আমলে ইলোরার যে কৈলাস মন্দির সেটা নির্মিত হয়েছিল। প্রথম কথা আমাকে এটা বলো, ইলোরার যে কৈলাস মন্দির এটা কোন রাজ্যে? বর্তমানে পড়বে এটা মহারাষ্ট্রে। প্রথম কথা এটা হয়ে গেল। চলো এবার 4টে অপশান তোমরা পড়ে বলো যে ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে হয়েছিল। তাহলে উত্তর যারা করছো অপশান এখানে সি যারা করছো তারা একদম ঠিক করছো, অর্থাৎ রাষ্ট্রকূটদের সময় ইলোরার মন্দির নির্মাণ হয়েছিল। এবং রাষ্ট্রকূটদের সময় যদি আমি স্পেসিফিক্যালি বলি রাজা কে ছিলেন সেই সময়, না রাজা ছিলেন হচ্ছেন প্রথম কৃষ্ণ ছিলেন সেই সময়কার রাজা, মানে রাষ্ট্রকূটদের রাজা ছিলেন প্রথম কৃষ্ণ। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো যে এরপরে প্রথম কৃষ্ণ ছিলেন সেই সময়কার রাজা। আচ্ছা এরপরে দেখো যদি আমরা অন্যগুলো অপশন আরগুলো আলোচনা করি, পল্লবদের সময়। আচ্ছা এটা এক সম্পর্কে একটা ইনফরমেশন দিই তোমাদের, যেটা ইনফরমেশনটা কি না, এই যে আমরা ইলোরার মন্দিরটার কথা বলছি, এই ইলোরার যে বিশাল মন্দিরটা একটা মোনোলিথিক স্ট্রাকচার বা মোনোলিথিক স্থাপত্য। কেমন বিষয়টা না, একটা মাত্র বিশাল পাহাড়কে ওপর থেকে নিচ পর্যন্ত খোদাই করে এই মন্দিরটা তৈরি হয়েছে এবং এই স্থাপত্যগুলোকেই বলা হয় মোনোলিথিক স্থাপত্য। তাহলে একটা বিশাল পাথর তাকে বা একটা বিশাল পাহাড়, সেই পাহাড়কে কেটে উপর থেকে নিচ পর্যন্ত খোদাই করে মন্দির নির্মাণ হয়েছে। মানে ভাবা যায় কি টাইপের মানে শিল্পকলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, তাই তো? তো রাষ্ট্রকূট বংশের প্রথম কৃষ্ণ অর্থাৎ রাজা যিনি ছিলেন প্রথম কৃষ্ণ, তিনি কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। চলো অপশান সি এখানে রাইট অ্যান্সার। বাকি অপশানগুলো আলোচনা করি। পল্লব বংশ সম্পর্কে যদি আলোচনা করি, না পল্লবদের উল্লেখযোগ্য কৃতিত্ব যদি বলো তাহলে কিন্তু সেই পড়বে মহাবলীপুরমের যে রথ মন্দির, নাম শুনেছো? মহাবলীপুরমের রথ মন্দির বা কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির, সেটা কিন্তু পল্লবদের কীর্তি। আচ্ছা চোল বংশের যদি আমরা বলি, চোল বংশের ক্ষেত্রে রাজরাজেশ্বর মন্দির, বৃহদেশ্বর মন্দির উল্লেখযোগ্য। আচ্ছা আর চালুক্যদের কথা বললি যদি তাহলে কিন্তু হবে বিরূপাক্ষ মন্দির, বিরূপাক্ষ মন্দির হচ্ছে চালুক্যদের ক্ষেত্রে হবে বিরূপাক্ষ মন্দির। ক্লিয়ার? তো এইটা হচ্ছে বিষয়। বাকি অন্যান্য বংশের অন্যান্য যে কৃতিত্ব বা স্থাপত্য, সেই স্থাপত্যগুলো আলোচনা করে দিলাম। চলো আজকে 16 নম্বর কোয়েশ্চেন আসি। 16 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে ধ্রুপদী সংস্কৃততে আর্য শব্দের অর্থ কি? ধ্রুপদী সংস্কৃততে আর্য শব্দের অর্থ কি, এটা তোমাদের জানতে চেয়েছে। তো কি হবে না, ধ্রুপদী সংস্কৃতে আর্য শব্দের অর্থ তোমরা চেষ্টা করো। তো এখানে যারা অপশান যারা সি করবে না, সি তারা হচ্ছে একদম ঠিক করবে ধ্রুপদী সংস্কৃতে আর্য শব্দের অর্থ একজন মহান ব্যক্তি বা নোবেল ম্যান। অ্যাকচুয়ালি সংস্কৃত শব্দ আর্য এর আবিধানিক যে অর্থ সেটা মানে হচ্ছে অভিজাত। কি বললাম যে সংস্কৃত শব্দের এর যে আবিধানিক অর্থ সেটা হচ্ছে যে অভিজাত বা যেটাকে আমরা বলি সম্মানীয় ব্যক্তি। ক্লিয়ার? তো দেখো তাহলে উত্তর এখানে কি হবে, উত্তর অবশ্যই এখানে কিন্তু সি হবে। এবার বাকি দেখো যাযাবর উপজাতি হবে না, সেক্ষেত্রে ভাষাগত গোষ্ঠী এইসবগুলো হবে না কোনোটাই, তাহলে উত্তর এখানে হবে কিন্তু সি। চলো আজকের 17 নম্বর কোশ্চেনে আসি। সত্যমেব জয়তে এই স্লোগানটা কোন উপনিষদ থেকে নেওয়া? তো এটা তো খুব একটা কমন কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে। তো সত্যমেব জয়তে এই বিষয়ে আমি আর তোমাদের ওয়েট করাবো না, ডাইরেক্টলি বলে দিই উত্তরটা কি হবে। তাহলে অবভিয়াসলি অপশান বি যারা করছো মুন্ডক উপনিষদ, তারা একদম ঠিক করছো, সত্যমেব জয়তে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার? মানে সত্যের জয় হয়, সর্বদাই সত্যের জয় হয়, এই যে বিষয়টা। এবং এটা অশোক স্তম্ভ, ভারতের যে জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, তার যে নিচে দেবনাগরী লিপিতে খোদাই করা আছে। ক্লিয়ার? ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভর যে নিচে দেবনাগরী লিপিতে খোদিত করা আছে। ওকে, আচ্ছা বাকি অপশানগুলো আলোচনা করি। কথোপনিষদ যেটা, সেটাকে বলছে প্রথমের যে অপশানটা, এখানে অ্যাকচুয়ালি তোমরা জানো যে নচিকেতা এবং যমের মধ্যে কথোপকথনের উল্লেখ আছে কথোপনিষদে। নচিকেতা এবং যমের মধ্যে যে কথোপকথন সেটা উল্লেখ আছে কথোপনিষদে। ক্লিয়ার? আচ্ছা এবার ছান্দোগ্য উপনিষদ যেটা অপশান সি, সেখানে হচ্ছে ভগবান যে কৃষ্ণ, সেই ভগবান কৃষ্ণের নাকি উল্লেখ পাওয়া যায়, এটা অপশান সি এ যে উপনিষদটা আছে। এবং মান্ডুক্য উপনিষদ যেটা হচ্ছে মান্ডুক্য উপনিষদ, এখানের মধ্যে কি আছে না, এটা হচ্ছে সব থেকে ছোট উপনিষদ। এটাও কিন্তু একটা প্রশ্ন, কিন্তু সব থেকে ছোট উপনিষদ, তোমাদের এটাও কিন্তু একটা প্রশ্ন যে সব থেকে ছোট উপনিষদ কোনটি, তখন কিন্তু হবে মান্ডুক্য উপনিষদ। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে, আর মান্ডুক্য উপনিষদ সব থেকে ছোট উপনিষদ। কঠোপনিষদে আমি বললাম যে নচিকেতার যমের মধ্যে কথাবার্তা, এই বিষয়টা হচ্ছে তোমার কঠোপনিষদে আছে।
ক্লিয়ার? সব কটা অপশান আমি আলোচনা করে দিলাম। চলো যাওয়া যাক 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেন আছে যে বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন এটা দেওয়া আছে 18 নম্বর কোশ্চেনে, যেখানে 4টে অপশান তোমাদের জন্য রয়েছে, গোপাল, বল্লাল সেন, লক্ষণ সেন নাকি ধর্মপাল, তাই তো? তো কৌলিন্য প্রথা যিনি চালু করেছিলেন তিনি হচ্ছেন অপশান, তোমাদের অপশান যেটা আছে, তো অপশান অনুযায়ী তোমরা যারা বি করবে অর্থাৎ বল্লাল সেন, তো একদম ঠিক করেছো। তো কৌলিন্য প্রথা বল্লাল সেন চালু করেছিলেন এবং বল্লাল সেনের লেখা দুটো বিখ্যাত গ্রন্থ, এটাও কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, সেটা হচ্ছে কি বলতো, দান সাগর আর একটা হচ্ছে অদ্ভুত সাগর। দান সাগর আর অদ্ভুত সাগর, ঠিক আছে? এই বিখ্যাত বই হচ্ছে কার লেখা? এই বিখ্যাত দুটো বই হচ্ছে বল্লাল সেনের লেখা। ক্লিয়ার? আচ্ছা, বাকি অপশানগুলো দেখো। গোপাল, গোপাল হচ্ছে অবভিয়াসলি পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, নিশ্চয়ই জানো তোমরা পাল বংশের প্রতিষ্ঠাতা, এবং বাংলার প্রথম নির্বাচিত রাজা, এটাও কিন্তু মনে রেখো। আচ্ছা, এবার দেখো লক্ষণ সেন সম্পর্কে যদি আমরা বলি, লক্ষণ সেন যার সময় বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল লক্ষণ সেনের সময়, এবং সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যার সময় বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিল। আর ধর্মপাল, ধর্মপালকে সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয় যে বিক্রমশিলা মহাবিহার, সোমপুর মহাবিহার তার প্রতিষ্ঠাতা। মহাবিহার শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি, আর কিছুই না। তো বিক্রমশিলা যে মহাবিহার, বিক্রমশিলা, বিক্রমশিলা মহাবিহার, তারপরে হচ্ছে সোমপুর, তারপরে হচ্ছে তোমার সোমপুর, হ্যাঁ, সোমপুর মহাবিহার তার প্রতিষ্ঠাতা কিন্তু এই ধর্মপাল। চলো অপশান বি এখানে রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনে আসবো। 19 নম্বর কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন বংশটি সর্বাপেক্ষা প্রাচীন? সর্বাপেক্ষা প্রাচীন, অপশান অনুযায়ী সর্বাপেক্ষা প্রাচীন। তো তোমার যদি ক্রোনোলজি মনে থাকে তবেই তুমি এটা বলতে পারবে। দেখো সর্বাপেক্ষা প্রাচীন যদি বলি, দেখো কোনটা হবে এখানে উত্তর? অফকোর্স এখানে অপশান অনুযায়ী কি আছে? অপশান অনুযায়ী এ রাইট অ্যান্সার হবে, অর্থাৎ মৌর্য বংশ। কারণ মৌর্য বংশর পরে এসেছিল শুঙ্গ বংশ, শুঙ্গর পরে এসেছিল কাহ্ন বংশ, কাহ্নর পরে আছে কুষাণ, মানে উল্লেখযোগ্য বংশের মধ্যে বলছি কুষাণ, এবং কুষাণের পরে আছে গুপ্ত। তো 4টে অপশানের মধ্যে একমাত্র কি হবে? যে মৌর্য বংশ, এখানে রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন, যেখানে 20 নম্বর অর্থাৎ 20টা আমি এমসিকিউ করালাম তোমাদের এবং করাতে চলেছি লাস্ট কোয়েশ্চেনটা। তো সেখানে তোমাদের কোয়েশ্চেন কেমন লাগলো, সেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। যে কোয়েশ্চেনগুলো রেখেছি বারবার বলছি এগুলো পরীক্ষায় এসেছে। চলো 20 নম্বর কোশ্চেন হচ্ছে, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে কাকে গণ্য করা হয়? প্রতিষ্ঠাতা নয়, প্রকৃত প্রতিষ্ঠাতা। এই জিনিসটা কিন্তু তুমি যদি মিস করে যাও না, রিয়েল ফাউন্ডার, এই জিনিসটা মিস করে গেলে তুমি কিন্তু ভুল করে ফেলবে উত্তরটা। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। তো প্রকৃত প্রতিষ্ঠাতা বললে এখানে কি হবে না, অফকোর্স প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত যে হচ্ছে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। যদিও প্রতিষ্ঠাতা যদি বলতো, শুধু যদি বলতো প্রতিষ্ঠাতা, তাহলে কি হতো? তোমরা অফকোর্স লিখে দিতে যে শ্রীগুপ্ত। প্রতিষ্ঠাতা বললে তোমাদের অফকোর্স হয়ে যেত কি হচ্ছে না, হয়ে যেত শ্রীগুপ্ত, তাই তো? অবশ্য হয়ে যেত শ্রীগুপ্ত প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার কথা আসছি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত যার নবরত্ন সভা ছিল, বিক্রমাদিত্য উপাধি ছিল, সরকারি টাইটেল ছিল। সমুদ্রগুপ্ত যাকে লিচ্ছবি দৌহিত্য বলা হতো, শতযুদ্ধের নায়ক বলা হতো, ভারতের নেপোলিয়ন বলা হতো। এবং শ্রীগুপ্ত যদি বলি, এবং শ্রীগুপ্ত যিনি হচ্ছেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ক্লিয়ার? শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। চলো 20টা কোশ্চেন তোমাদের আমি কুড়িয়ে দিলাম। সেই 20টা কোশ্চেন তোমরা খুব ভালোভাবে দেখে নাও একবার ভিডিওটা, এবং যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, আমাদের পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এবং বেশি করে শেয়ার করো। এই ধরনের নানান ক্লাস আমরা অবশ্যই আনবো। আজকের মতো সেশনটা এই পর্যন্তই থাকলো। অন্য কোনো সেশনে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। থ্যাংক ইউ।